আপনাদের হ্যান্ডআউটটা আসলে ওই যে আমি বলেছিলাম না যে অ্যাসাইনমেন্ট আসলে আপনারা যেটা করবেন ওটা তো শুরুতেই মিড টার্মের আগে যখন ক্লাস নিয়েছিলাম তখন আমি বলেছি অ্যাসাইনমেন্ট হচ্ছে যে প্রতিটা ক্লাস লেকচার নিজ হাতে তুলবেন, সেটাই অ্যাসাইনমেন্ট। তো যেহেতু আমরা মিড টার্মের পরে এ ধরনের প্রসেসে ক্লাস নিচ্ছি, সেক্ষেত্রে আপনাদের যে হ্যান্ডআউটটা দেওয়া হবে সেটা আপনারা ইমিডিয়েটলি তুলে ফেলবেন। ঠিক আছে, তুলতে গিয়ে আপনাদের একটু দেখা হবে, বোঝার চেষ্টা করবেন, একই সাথে অ্যাসাইনমেন্টটাও হয়ে যাবে। ঠিক আছে, তো যদি আগের জিনিসটা যদি সংক্ষেপে একটু বলি, আপনাদের সবার খেয়াল আছে বোধহয় ফুটিং সাইজ বের করার জন্য আমাদের একটা ইকুয়েশন ছিল, এরিয়া রিকোয়ার্ড ইকুয়াল টু ডি প্লাস এল ডিভাইডেড বাই কিউ এ। ঠিক আছে, দেখতে পাচ্ছেন তো না? তো এখানে আপনাদের নিশ্চয়ই মনে আছে একটু যে এখানে ডি মানে হচ্ছে ডেড লোড আর এল হচ্ছে লাইভ লোড, আর নিচে কিউ এ হচ্ছে অ্যালাউবল বিয়ারিং প্রেশার অফ সয়েল। তো যাদের ওই যে আমরা যখন স্ল্যাব ডিজাইনের অঙ্কটা করছিলাম তখন আমরা বলেছি যে আমরা ফ্যাক্টরড লোড ইউজ করে স্ল্যাব ডিজাইন করতে শিখেছিলাম, অর্থাৎ 1.4 ডি প্লাস 1.7 এল, এভাবে করে আমরা করেছিলাম। এখন ফুটিং সাইজ বের করার সময় আসলে আমাদের এখানে সেই ফ্যাক্টরগুলো নাই কেন? এই প্রশ্নটা আমি বলেছিলাম যে একটা শর্ট কোশ্চেন হিসেবে দেখতে। এটা এই কারণে যে এখানে যে অ্যালাউবল সয়েল প্রেশার যেটা কিউ এ, সেটাতে অলরেডি একটা ফ্যাক্টর অ্যাপ্লাই করা আছে, অর্থাৎ আলটিমেট সয়েল প্রেশার কিউ ইউ, এটাকে একটা ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ডিভাইড করেই অ্যালাউবল সয়েল প্রেশারটা বের করা হয়। ঠিক আছে, সেটাই এখানে ফুটিং সাইজ, এরিয়া রিকোয়ার্ড ফর এ ফুটিং, অর্থাৎ ফুটিংয়ের বটমটা কত ফিট বাই কত ফিট হবে সেটা যখন আমরা বের করব, ফুটিং সাইজটা যখন বের করব, তখন এই অ্যালাউবল বিয়ারিং প্রেশারটাই আমরা ইউজ করি, অর্থাৎ এটাতে অলরেডি ফ্যাক্টর অফ সেফটি 3 অ্যাপ্লাই করা আছে, 3 এর মতো অ্যাপ্লাই করা আছে। সেই কারণে আর আপনার লোডের মধ্যে ফ্যাক্টরটা করা নেই। এটা শুধুমাত্র হচ্ছে ফুটিং সাইজ বের করার জন্য। ঠিক আছে, এটা শুধুমাত্র হচ্ছে ফুটিং সাইজ বের করার জন্য। আপনাদের যে হ্যান্ডআউটটা দিয়েছি সেখানের মধ্যে খেয়াল করবেন যে একটা স্টেটমেন্ট লেখা আছে, ফুটিং সাইজেস আর ডিটারমাইন্ড ফর আনফ্যাক্টরড সার্ভিস লোডস অ্যান্ড অ্যালাউবল সয়েল প্রেশার। এটা একটা অংশ, হ্যাঁ। অর্থাৎ ফুটিং সাইজ বের করার সময় আমরা যে লোডগুলো ব্যবহার করব সেগুলো হবে আনফ্যাক্টরড, এবং অ্যালাউবল সয়েল প্রেশার কিউ এটা ব্যবহার করব। ঠিক আছে, যখন ফুটিংয়ের বটমের সাইজটা আমরা বের করে নিব, হতে পারে স্কোয়ার ফুটিং বা হতে পারে কন্টিনিউয়াস ওয়াল ফুটিং, সেটা বের করে ফেলার পরে যখন আমরা ফুটিংয়ের ডেপথ বা ভেতরে কি পরিমাণ রড দিব সেগুলো যখন বের করতে যাব, তখন কিন্তু আমরা আবার ওই লোডগুলোকে ফ্যাক্টর করে নিয়ে ওই ডিজাইন প্রসিডিউরে যাব। অর্থাৎ এখানে দুইটা অংশ, আমি আবারও বলছি এখানে দুইটা অংশ। একটা হচ্ছে যে প্রথমে ফুটিং সাইজ আমরা বের করব, সেক্ষেত্রে কিন্তু আনফ্যাক্টর সার্ভিস লোড ব্যবহার করব এবং অ্যালাউবল সয়েল প্রেশার ব্যবহার করব। ঠিক আছে, তার পরবর্তীতে যখন আমরা স্ট্রেংথ ডিজাইন অফ মেম্বার, অর্থাৎ ফুটিংয়ের স্ট্রেংথ ডিজাইন করতে যাব, অর্থাৎ ফুটিংয়ের ডেপথ কী পরিমাণ ভেতরে রড দেবে এগুলো যখন করতে যাব, তখন কিন্তু আমরা ফ্যাক্টরড লোড ব্যবহার করব এবং ফ্যাক্টরড নমিনাল স্ট্রেংথ এগুলো ব্যবহার করব। আর নমিনাল স্ট্রেংথ কী জিনিস? ওই যে এফ প্রাইম সি, এফ ওয়াই, এগুলো ব্যবহার করব। ঠিক আছে, এখন সেকেন্ড পেজে, হ্যান্ডআউটের সেকেন্ড পেজে খেয়াল করবেন যে ফুটিং সাইজ বের করার পর যখন আমরা মেম্বার ডিজাইন স্টেপে প্রবলেম সলভ করব, তখন কিন্তু ফ্যাক্টরড লোডস এবং ফ্যাক্টরড নমিনাল স্ট্রেংথ ব্যবহার করতে হবে, যে কথাটা আমি এখনই বললাম। ঠিক আছে, প্রথমে আসলে একটু সমস্যা হচ্ছে বোর্ডটা রিক্যাপ করতে, আমাকে মোবাইলটা হাতে ধরে থাকতে হচ্ছে। ঠিক আছে, তো এখন আপনারা যাদের কাছে নিলসন অ্যান্ড উইন্টারের বই আছে সেখানে খেয়াল করবেন যে আপনাদের ওখানে একটা হচ্ছে যে ওয়াল ফুটিং ডিজাইন করার একটা অঙ্ক আছে, আর একটা হচ্ছে আপনার কলাম ফুটিং ডিজাইন করা। তারপরে ফাউন্ডেশন ডিজাইনে আরও কিছু অঙ্ক আছে, কম্বাইন্ড দুইটা কলামের কম্বাইন্ড ফুটিং কীভাবে ডিজাইন করতে হবে, এগুলো সম্ভব হলে আমরা চেষ্টা করব ইয়ে করতে। তো আজকে হচ্ছে যে আপনার
ওয়াল ফুটিং ডিজাইনের একটা অঙ্ক করব, ঠিক আছে, যেটা আমি সংক্ষেপে একটু দেখানোর চেষ্টা করতেছি। আমি আবারও বলছি, ফুটিং সাইজ বের করার সময় কিন্তু আমরা আনফ্যাক্টর সার্ভিস লোড ব্যবহার করব এবং অ্যালাউবল সয়েল প্রেশার ব্যবহার করব। ফুটিং সাইজটা বের করে ফেলার পরে যখন আমরা ডিজাইন করতে যাব ডেপথ এবং রিইনফোর্সমেন্ট, তখন কিন্তু আমরা ওই যে এসিআই কোড অনুযায়ী যে ফ্যাক্টরগুলো ব্যবহার করা দরকার সেগুলো ব্যবহার করব, ঠিক আছে। এখন আমি আপনাদের হ্যান্ডআউটের সেকেন্ড পেজে দেখবেন যে উপরে লেখা আছে L7P2/6, মানে 6 পৃষ্ঠার লেকচারের 2 নাম্বার পেজে, আর L7 মানে লেকচার 7। আপনারা যখন পরে আমার সাথে গুগল ক্লাসরুম বা ইত্যাদি অথবা ফেসবুকে যখন আপনারা আমাকে কোনো কোশ্চেন করবেন, তখন যদি সম্ভব হয় যে আপনারা উপরে এই কোড নাম্বারটা দিয়েন যে আমি L7-এর পেজ নাম্বার 2 থেকে কোশ্চেন করতেছি, অথবা L7-এর পেজ নাম্বার 3 থেকে আমার একটা কোশ্চেন আছে বা জানার আছে, ঠিক আছে। তাহলে আমার পক্ষে উত্তর দেওয়া ইজি হবে। এখন আমি যে কন্টিনিউয়াস ওয়াল ফুটিং ডিজাইনের যে অঙ্কটা একটু করাতে চাচ্ছি, সেটা একটু আমি একটু শিয়ার কন্ট্রোল শিয়ারটা কোথায়, অর্থাৎ দুইটার জন্যই ফুটিংটা সেভ করতে হবে, সেভ ডিজাইন করতে হবে, ঠিক আছে। এখন আমি প্রবলেমটা যেটা আছে সেটা হ্যান্ডআউটের সামনে আছে, অথবা যাদের বই খোলা আছে তারা বইয়ে দেখতে পারেন যে এখানে প্রথম প্রবলেমটা হচ্ছে যে আপনার একটা 16 ইঞ্চি কংক্রিট ওয়াল সাপোর্ট করতেছে ডেড লোড 14 কিপস পার ফিট, মুখে বলছি, হ্যাঁ, আর লাইভ লোড সাপোর্ট করতেছে 10 কিপস পার ফিট, ঠিক আছে। আপনাদের মনে আছে কিপস মানে হচ্ছে যে 1 কিপ সমান হচ্ছে 1000 পাউন্ড, 1000 পাউন্ড, তাহলে 14 কিপস পার ফিট মানে হচ্ছে যে 14,000 পাউন্ড পার ফিট। অর্থাৎ ওই যে বললাম অ্যাক্রস দ্য বোর্ড যে লম্বার দিকে ওয়ালটা চলে গেছে, প্রতি ফিটে হচ্ছে 14,000 পাউন্ড করে লোড আছে, আর লাইভ লোড আছে কত, 10,000 পাউন্ড। আর যেই সয়েলের উপরে ফুটিংটা বসানো আছে সেই সয়েলের অ্যালাউবেল বিয়ারিং প্রেশার QA হচ্ছে 4.5 কিপ পার ফিট স্কোয়ার। অর্থাৎ ফুটিংটার নিচে 1 ফিট বাই 1 ফিট জায়গায় সয়েল প্রেশার বিয়ার করতে পারে হচ্ছে যে 4.5 কিপস। 1 ফিট বাই 1 ফিট মানে 1 স্কোয়ার ফিট জায়গায় 4.5 কিপস সে বিয়ার করতে পারে। 4.5 কিপস মানে কত, 4500 পাউন্ড, মানে 4500 পাউন্ড সে বিয়ার করতে পারে। এখন এই ফুটিংয়ের বটমটা বসানো আছে হচ্ছে যে গ্রেড থেকে, খেয়াল করবেন, গ্রেড থেকে 4 ফিট নিচে, ঠিক আছে। গ্রেড থেকে 4 ফিট নিচে ফুটিংয়ের বটমটা বসানো আছে। তাহলে এখন ফুটিংটা যখন আমি গ্রেড থেকে 4 ফিট নিচে বসাতে যাব, তার মানে হচ্ছে যে আমাকে মাটি খুঁড়ে সেটা বসাতে হবে, তাই তো, ঠিক আছে। মাটি খুঁড়ে ফুটিংটা প্লেস করার পরে তারপরে আমি ফুটিংটা কাস্টিং করে তারপরে বাকি অংশটা যেটুকু থাকবে, ধরলাম যে 1 ফিট ডেপথের একটা ফুটিং কাস্ট করলাম, তারপরে বাকি যে অংশটা থাকবে সেটা আমি 3 ফিটের ফিলিং দিয়ে মাটি দিয়ে ফিল করে ভরে দিব, ঠিক আছে, হ্যাঁ। তো সেটা যদি হয়ে থাকে এই কন্ডিশনে, তাহলে অ্যালাউবল বিয়ারিং প্রেশার, অর্থাৎ নর্মাল অবস্থায় যখন মাটি খুঁড়ি নাই তখন যে সয়েলের যে অ্যালাউবল বিয়ারিং প্রেশার, সেটা আমাদেরকে বলে দেওয়া আছে 4.5 কিপস পার ফিট স্কোয়ার, ঠিক আছে। তার মানে এই যে আমি 4 ফিট পরিমাণ মাটি খুঁড়ে 1 ফিট, প্রায় 1 ফিট ডেপথের যে ফুটিংটা ধরলাম, যে 1 ফিট ডেপথের ফুটিংটা কাস্টিং করব, আরও 3 ফিট পরিমাণ ফিল করে দিব, তাতে অ্যালাউবল বিয়ারিং প্রেশারের ইফেক্টিভ কিছু অ্যালাউবল বিয়ারিং প্রেশার চেঞ্জ হবে, ঠিক আছে। ফুটিংয়ের আমরা একটা ডেপথ আমরা শুরুতে থিকনেসটা অ্যাসিউম করে নিলাম যে 12 ইঞ্চি। এখন সেখান থেকে দেখা যাচ্ছে যে ফুটিংয়ের ওয়েট পার স্কোয়ার ফিট হচ্ছে যে 150 PSF। কীভাবে? কেননা আমরা জানি কংক্রিটের ইউনিট ওয়েট হচ্ছে 150 পাউন্ড পার ফিট কিউব। তা আপনি যদি 1 ফিট ডেপথ ধরে নেন, তাহলে তলায় যে নিচের যে সারফেসটা, ঠিক আছে, সেটাতে আপনার ফুটিংয়ের ওয়েটটা পড়বে 150 PSF, অর্থাৎ 1 ফিট দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা 150 PSF। আর ওই যে বললাম ফুটিংটা করার সময়, ফুটিং কাস্টিং করার আগে তো মাটি খুঁড়তে হবে, তাই না? অর্থাৎ আপনি 1 ফিট ডেপথের ফুটিং দেওয়ার পরে বাকি যে
গ্রেডের থেকে 4 ফিট নিচে 1 ফিট তো কংক্রিট দিয়ে কাস্টিং হয়ে গেল ফুটিংয়ের ডেপথ পরিমাণ। বাকি যে 3 ফিট আপনি মাটি দিয়ে ফিল করবেন, হ্যাঁ, সেটা পার স্কোয়ার ফিটে কি পরিমাণ প্রেশার করবে, সেটা হচ্ছে যে আপনার 300 পিএসএফ, অর্থাৎ প্রতি ফিটের জন্য প্রতি ফিট মাটির হচ্ছে যে 100 পাউন্ড পার ফিট কিউব। ঠিক আছে, তাহলে নিচে 1 ফিট বাই 1 ফিট এরিয়ার জন্য মাটির জন্য প্রেশারটা আসবে 100 পিএসএফ। তাহলে 3 ফিটের জন্য 300 পিএসএফ। তাহলে আমাদের অ্যালাউবেল বিয়ারিং প্রেশার যেটা বলা আছে ইউ ইকুয়াল টু 4500 পিএসএফ যেটা দেয়া আছে, ঠিক আছে, হ্যাঁ, সেটা থেকে কিন্তু আমার কিছুটা কমে যাচ্ছে। কি পরিমাণ কমে যাচ্ছে? অর্থাৎ মাটি যে আমি 4 ফিট খুঁড়লাম, 4 ফিট খুঁড়ে যে 1 ফিট ডেপথের কংক্রিট কাস্টিং করলাম, তার জন্য 150 পিএসএফ ইফেক্টিভ প্রেশার কমে যাচ্ছে, এবং 3 ফিট মাটির জন্য আরও 300 পিএসএফ কমে যাচ্ছে। অর্থাৎ আমার অ্যালাউবেল বিয়ারিং প্রেশারের থেকে আমার ইফেক্টিভ হচ্ছে কিন্তু 4050 পিএসএফ। ঠিক আছে, আপনারা খেয়াল করবেন লেকচারের ফার্স্ট পেজে কিন্তু পেক অ্যান্ড হেনসনের বইয়ের 4টা ইকুয়েশন দেওয়া আছে। ঠিক আছে, সেখান থেকে আপনারা বুঝবেন যে কেন আমি মাটি খুঁড়লে সারচার্জের কারণে এই এই ইফেক্টিভ প্রেশারটা কমে যায়। ঠিক আছে, অর্থাৎ আমার সয়েলের অরিজিনাল কন্ডিশনে যদি অ্যালাউবেল বিয়ারিং প্রেশার যদি 4500 পিএসএফ হয়ে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে 4 ফিট কাস্টিং করার পরে 4 ফিট নিচে 4 ফিট ডেপথে কাস্টিং করার পরে 4 ফিট ডেপথে কাস্টিং করার পরে 1 ফিট ডেপথে কংক্রিট প্লেস করলাম, তারপরে 3 ফিট মাটি দিয়ে ভরে দিলাম, তাতে অ্যালাউবেল বিয়ারিং প্রেশার আমার 450 পরিমাণে কমে গেল। ঠিক আছে, এখনো তাহলে এখন আমরা রিকোয়ার্ড উইথ অফ, অর্থাৎ এই যে ইফেক্টিভ বিয়ারিং প্রেশার 4050 পিএসএফ, ইফেক্টিভ বিয়ারিং প্রেশার 4050 পিএসএফ যেটা আসলো, সেটা থেকে আমি ফুটিংয়ের সাইজটা বের করব। ফুটিংয়ের সাইজ বের করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে আনফ্যাক্টর সার্ভিস লোড, প্রথমে যে কথাটা বলছি, ঠিক আছে, সেটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমাদের আনফ্যাক্টর সার্ভিস লোড কত ছিল? ফুটিংয়ের সাইজ যখন আমি বের করব, অর্থাৎ ফুটিংয়ের সাইজ নিচে তলার যে বিটা আমি বের করব, ঠিক আছে, সেটা কত হবে? ঠিক আছে, আর কেউ প্রশ্ন করতে পারেন বা মনে প্রশ্ন জাগতে পারে, স্যার ওদিকে তাহলে বি তো হচ্ছে যে বোর্ডের এই পাশে উইথের দিকে, তাহলে অ্যাক্রস দ্য বোর্ড কত ফিট? অ্যাক্রস দ্য বোর্ড ধরে নেন যে 1 ফিট, অর্থাৎ আমি যে এরিয়াটার জন্য ফুটিংয়ের সাইজটা বের করতেছি, ওদিকে হচ্ছে 1 ফিট আর পাশে হচ্ছে বি পরিমাণ। সেই বি এর সাইজটা কত হবে? আনফ্যাক্টর সার্ভিস লোড আমাদের জন্য কত? ডেড লোড ছিল 14 কিপস পার ফিট, মানে লম্বার দিকে, ওয়ালের লম্বার দিকে হচ্ছে 14 কিপস, 14,000 পাউন্ড লম্বার দিকে প্রতি ফিটে। ঠিক আছে, আর লাইভ লোড হচ্ছে 10 কিপস পার ফিট, মানে 10,000 পাউন্ড লম্বার দিকে প্রতি ফিটে। তাহলে টোটাল কত? 24,000 পাউন্ড লম্বার দিকে প্রতি ফিটে। ঠিক আছে, আর আমাদের ইফেক্টিভ বিয়ারিং প্রেশার কত হলো? 4050। তো এইটা দিয়ে ডিভাইড করলে আমি পেয়ে যাব আসলে আমার ফুটিংয়ের সাইজটা হচ্ছে 5.93 ফিট। তো আপনারা তো ডিজাইনের ক্ষেত্রে জানেন, তো 5.93 ফিট তো দিব না, 6 ফিট, অর্থাৎ ফুটিংয়ের সাইজ আমি দিব 6 ফিট। ঠিক আছে, এটা কিন্তু আবার বলছি আমি আনফ্যাক্টর সার্ভিস লোড দিয়ে কিন্তু এটা হিসাব করা হলো। ঠিক আছে, এখন আমরা চলে যাব হচ্ছে যে স্ট্রেংথ ডিজাইনের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে ফুটিংয়ের সাইজ হচ্ছে 6 ফিট পাশের দিকে, আর এটা যেহেতু কন্টিনিউয়াস ওয়াল ফুটিং, তার মানে হচ্ছে লম্বার দিকে কিন্তু ওয়ালের দৈর্ঘ্য যত তত দূরে যাবে। ঠিক আছে, আমাদের আসলে বের করার সাইজ বের করার ক্ষেত্রে যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে ফুটিংয়ের উইথটা কত, ওয়ালের নিচে কত উইথের ফুটিংটা দিব। ঠিক আছে, এখন স্ট্রেংথ ডিজাইন করতে গিয়ে আমাদের যে
বিয়ারিং প্রেশারটা আমরা পাবো বা যে বিয়ারিং প্রেশারটা আমরা ইউজ করব সেটা কিন্তু ফ্যাক্টর লোড ইউজ করেই করতে হবে, ঠিক আছে? তখন কিন্তু বিয়ারিং প্রেশার যেটা হবে, ঠিক আছে, ফুটিংয়ের সাইজ বের করার ফলে পরে আমাদের যে স্ট্রেংথ ডিজাইন, অর্থাৎ আমরা এখন ফুটিংয়ের ডেপথ কত, রড কী পরিমাণ লাগবে সেটা যখন বের করব, তখন আমাদের যে বিয়ারিং প্রেশারটা সেটা কিন্তু হচ্ছে ফ্যাক্টর লোড ব্যবহার করেই করতে হবে, ঠিক আছে? 1.2 টাইমস 14,000, 14,000 কি ডেড লোড, তাই না? আর ফ্যাক্টর 1.6 হচ্ছে লাইভ লোডের জন্য, 10,000 কি লাইভ লোড। আর ফুটিংয়ের উইডথ আমরা ওই যে একটু আগে সাইজ বের করলাম, তাতে আমরা কত হলো 6, 1 দিতে পারেন, লম্বার দিকে 1 ফিট দিতে পারেন, সে 1 দেওয়া না দেওয়া একই কথা, ঠিক আছে? তাতে আমার যে বিয়ারিং প্রেশার সেটা হচ্ছে 5470 PSF, 5470 PSF, ঠিক আছে? অর্থাৎ লম্বার দিকে 1 ফিট আর পাশে 1 ফিট পরিমাণ জায়গার মধ্যে যে অ্যালাউবল বিয়ারিং প্রেশার আমি ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে যে 5470 PSF। সেটা কিন্তু স্ট্রেংথ ডিজাইনের ক্ষেত্রে। খেয়াল করে দেখবেন যে পেজ 3 এর শেষের 3টা লাইনে আমি লিখেছি যে ফ্রম দিস দ্য কন্ট্রোল মোমেন্ট অ্যাট সেকশন 1.1 ইজ, সেকশন 1.1 কোথায়? সেকশন 1.1টা হচ্ছে যে নিয়ার দ্য ফেস অফ দ্য, এখানে, ঠিক আছে? আর শিয়ারের জন্য যে সেকশনটা আমরা নিব, যেখানে শিয়ারটা ক্রিটিক্যাল হয়ে যায়, সেটা হচ্ছে যে এই সেকশনটা, অর্থাৎ ডি দূরে, কলামের ওয়ালের ফেস থেকে ডি দূরে, এই জায়গাটায় শিয়ারটা ক্রিটিক্যাল। আর নিয়ার দ্য কলাম ফেস, ওয়াল ফেস, ফুটিংয়ের এই জায়গাটায়, এটাকে বলছি 1.1 সেকশন, আর এটাকে বলছি 2.2 সেকশন। এখানে হচ্ছে যে মোমেন্ট ক্রিটিক্যাল, এখানে হচ্ছে শিয়ার ক্রিটিক্যাল। যে মোমেন্টটা ক্রিটিক্যাল হয় সেটা বের করার জন্য সূত্র দেয়া আছে, mu equal to 1/8 QA B minus A whole square। ঠিক আছে? এটা কিন্তু সেকশন 1.1 এ, এটা কিন্তু MU হচ্ছে সেকশন 1.1 এ ক্রিটিক্যাল। আর যেখানে শিয়ার ক্রিটিক্যাল সেখানে ক্রিটিক্যাল শিয়ারটা হচ্ছে Q into B minus A divided by 2 minus D। তাহলে এখানে যে দুটো ইকুয়েশন আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে মোমেন্টের জন্য সেকশন 1.1 এ, সেখানে ক্রিটিক্যাল মোমেন্ট হচ্ছে 1/8 QA B minus A হোল স্কয়ার। বি কি? বি হচ্ছে যে ফুটিং এর নিচের উইডথটা, ঠিক আছে? আর শিয়ার, ক্রিটিক্যাল শিয়ার যেটা, সেটা হচ্ছে যে Q into B minus A divided by 2 minus D। ডিটা কি? ডিটা হচ্ছে ইফেক্টিভ ডেপথ, অর্থাৎ আমি তো 12 ইঞ্চি থিকনেসের একটা ফুটিং চুজ করলাম, সেটার জন্য ডি কত হবে? ডি হবে হচ্ছে যে নিচে ফুটিংয়ের যে রডটা দিব সেটা থেকে ক্লিয়ার কভার থাকতে হবে হচ্ছে যে 3 ইঞ্চি, ঠিক আছে? তাহলে ডিটা হবে কত? 3 ইঞ্চি প্লাস আরো আধা ইঞ্চি, মানে রডের সেন্টার পর্যন্ত হচ্ছে যে 12 মাইনাস 3 মাইনাস আরো আধা ইঞ্চি, মানে 8.5 ইঞ্চি, ঠিক আছে? এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। ডি মানে কিন্তু 12 ইঞ্চি না, ডি মানে হচ্ছে যে 12 থেকে নিচের ক্লিয়ার কভার 3 ইঞ্চি এবং আরো আধা ইঞ্চি বাদ দেওয়ার পরে যেটা, সেটা হচ্ছে ডি। তাহলে আমাদের যে অঙ্কটা সেটার ক্ষেত্রে এমইউ কত আসবে? আমাদের জন্য এমইউ আসবে 1/8 ইন্টু 5470, যেটা স্ট্রেন্থ ডিজাইনের ক্ষেত্রে আমরা বের করে নিলাম ফ্যাক্টর লোড দিয়ে, ইন্টু বি মাইনাস এ। এ কত আমাদের? 16 ইঞ্চি কিন্তু বলছে, ওয়ালটা হচ্ছে 16 ইঞ্চি, তাহলে 16/12 ফিটে নিয়ে গেলাম, ঠিক আছে? হোল স্কয়ার। সেখান থেকে আসলো আমাদের এটা 178,900। মোমেন্ট তো মোমেন্টের ইউনিট অনুযায়ী ইঞ্চ পাউন্ড পার ফিট, ঠিক আছে?
আর বিটা কত আমাদের? বিটা হচ্ছে যে আসলে বি তো লেখা উচিত না, বি তো আমরা অলরেডি জানি, চুজ করে বলছি 6 ফিট। ঠিক আছে, সেখান থেকে 178,900 ইঞ্চ পাউন্ড পার ফিট। আর শিয়ারটা কত হবে? জাস্ট ইকুয়েশন দিয়ে ভিউ ক্রিটিক্যাল শিয়ার হচ্ছে যে আপনার কিউ ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই 2 মাইনাস ডি। তাহলে ভ্যালুগুলো বসান। 5470 ইন্টু বি কত আমাদের 6 মাইনাস এ কত 16/12 ডিভাইডেড বাই 2 মাইনাস ডি হচ্ছে 9 ইঞ্চ। ঠিক আছে, এখানে ওই বইয়ের অঙ্কে আসলে 2.5 ইঞ্চি ক্লিয়ার কভার ধরে নিছে, আসলে 3 ইঞ্চি নর্মালি দেওয়া হয়। তাহলে 2.5 ইঞ্চি আর আধা ইঞ্চি দিয়ে 12 ইঞ্চি থেকে এটা বাদ দেওয়ার পরে 9 ইঞ্চি থাকে। এই 9 ইঞ্চিকে কিন্তু 12 দিয়ে ডিভাইড করে ফিটে নিতে হবে। এখান থেকে শিয়ারটা আসে যেটা, সেটা হচ্ছে যে 8670 পাউন্ড পার ফিট। 8670 পাউন্ড পার ফিট। পার ফিট মানে কি? লম্বার দিকে প্রতি ফিটে। ঠিক আছে, লম্বার দিকে প্রতি ফিটে। এখন আপনারা যারা গত সেমিস্টারে একটা বিমের শিয়ার রিইনফোর্সমেন্ট ডিজাইন করছেন, তখন আপনারা খেয়াল করে দেখছেন যে যেই স্ট্রেংথ ডিজাইনের ক্ষেত্রে যে ফর্মুলাটা ব্যবহার করছেন সেটা হচ্ছে যে VU ইকুয়াল টু ফাই ভিসি। ঠিক আছে, এখন এখানে যে ফাইটা দেখা যাচ্ছে বা ভিসির যে ইকুয়েশনটা লিখবো, সেখানে যে ফ্যাক্টরগুলো আছে স্ট্রেংথ ডিজাইনে, সেখানে কিন্তু কোডের বলে দেওয়া ফ্যাক্টর অনুযায়ী কিন্তু আপনাদের সেই ফ্যাক্টরগুলো ব্যবহার করতে হবে। ঠিক আছে, ভিইউ কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি। তো এখন ভিসির যে ইকুয়েশনটা সেটা লিখে নেই। ভিইউ ইকুয়াল টু ফাই, ভিসি ইকুয়াল টু হচ্ছে কোডের বলে দেওয়া অনুযায়ী 2, একটা ল্যামডা ফ্যাক্টর আছে 2 ল্যামডা রুট ওভার অফ এফ প্রাইম সি ইন্টু বিডি। ঠিক আছে, এখানে রেসপেক্টিভ ভ্যালুগুলো বসার পরে ভিইউ ছিল আমাদের 8670, ফাই হচ্ছে শিয়ারের ক্ষেত্রে, ফাই স্ট্রেন্থ ডিজাইনের জন্য ফাই ফ্যাক্টরটা ব্যবহার করতে হবে এসিআই কোড অনুযায়ী 0.75। 2 ল্যামডা হচ্ছে, ল্যামডা ডিপেন্ড করে এফসি এর উপরে, এফসি কোন গ্রেডের সেটার উপরে ব্যবহার করে ফ্যাক্টরটা এসিআই কোড অনুযায়ী হচ্ছে 1 রুট ওভার অফ এফ প্রাইম সি। এটা কিন্তু আপনার পিএসআইতে বসাতে হবে রুটের ভিতরে। ঠিক আছে, এবং ইন্টু 12D। এখানে খেয়াল করে দেখবেন ডিটা কিন্তু আমরা স্ট্রেন্থ ডিজাইনে কিন্তু, অর্থাৎ আমরা থিকনেস নিয়ে আসছি ঠিকই, কিন্তু ডিটা কিন্তু আমরা বসালাম না। ডি আমরা আসলে এখান থেকে বের করব, অর্থাৎ যেই থিকনেস 12 ইঞ্চি ধরে আমরা অঙ্কটা শুরু করলাম সেটা কি আসলে ঠিক আছে কিনা, হ্যাঁ, এটা কাইন্ড অফ চেক করা। তো এই ইকুয়েশন থেকে একটাই জিনিস অজানা, সেটা হচ্ছে আপনার ডিটা। তো সেখান থেকে ডিটা আসে হচ্ছে 7.6 ইঞ্চি। তো সেক্ষেত্রে ক্লিয়ার কভার ওই যে আমরা প্র্যাকটিক্যালি দেই হচ্ছে 3 ইঞ্চি, আর রডের ফেস থেকে সেন্টার পর্যন্ত আসতে আরও আধা ইঞ্চি। তাহলে 7.6 ইঞ্চির সাথে এই 3.5 ইঞ্চি যোগ দেন, তাহলে কত হয়? 11 ইঞ্চির মতো। তার মানে এটা আসলে ঠিকই আছে। 11 ইঞ্চিতে আর ফুটিংয়ের ডেপথ দিব না, 12 ইঞ্চি দিলে ক্ষতির কিছু নাই। ঠিক আছে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমরা ওই 12 ইঞ্চি থিকনেসটাই আমরা ওকে করে দিব। তো 12 ইঞ্চি থিকনেস ওকে যদি ডিজাইনের জন্য করে দিই, তাহলে ডি কত হয়? তো 12 ইঞ্চি থেকে আবার 3 ইঞ্চি বাদ দেন, আরও আধা ইঞ্চি বাদ দেন, যেই ডি আমরা ব্যবহার করব সেটা হচ্ছে 8.5 ইঞ্চি। এটা হ্যান্ড আউটে লেখা আছে। আমার মনে হয় আসলে এখানে বোর্ডে কি দেখতেছেন তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি এখানে টুকটাক যাই বলতেছি না কেন সেটা আপনি হ্যান্ড আউটে ফলো করাটাই হচ্ছে যে আসল কাজ। ঠিক আছে, যখন আমরা ডি পেয়ে যাব, হ্যাঁ, অলরেডি আমরা কিন্তু এমইউ বের করছি, ডিও বের করছি, বিও জানি। তারপরে ডিজাইনের ক্ষেত্রে আমাদের মূল কাজটা কি হবে? এমইউ ডিভাইডেড বাই ফাই বিডি স্কোয়ার, এই একটা ফ্যাক্টর বের করে নেওয়া। ঠিক আছে, এটা কিন্তু লেখা আছে। এই ফ্যাক্টরটা বের করে নিব। আবার ওদিক থেকে এফ ওয়াই ডিভাইডেড বাই এফ প্রাইম সি, এইটার একটা নাম্বার বের করে নিব 60/4 আমাদের ক্ষেত্রে। ঠিক আছে, এই দুটো জিনিস বের করে নিব। আর এমইউ ডিভাইডেড বাই 5 বিডি স্কোয়ারের জন্য একটা বিডি স্কোয়ার একটা ফ্যাক্টর বের করে নিব। বের করে আমি চার্টে চলে যাব। বইয়ের পিছনে একটা চার্ট আছে যেটা ক্লাস লেকচারের 6 নম্বর পেজের মধ্যে ওই চার্টটা আমি দিয়ে দিয়েছি। অর্থাৎ 60/4 ফ্যাক্টরের জন্য আমি এমইউ বাই 5 বিডি স্কোয়ার যেটা ক্যালকুলেট করব,
সেটার জন্য আমার রো কত আসে, ওই চার্টটা ব্যবহার করলে, চার্টটা ইউজ করলে আমি খুব ইজিলি, চার্টটা আমি একটু দেখাই। এ ধরনের একটা 6 নম্বর পেজে কিন্তু আপনার আছে, খেয়াল করে দেখেন, এই যে 60/4, আর গ্রাফের লম্বার দিকে অর্থাৎ ওয়াই অ্যাক্সিসে হচ্ছে mu/5 ED², এই জিনিসটা আছে, ঠিক আছে? হ্যাঁ, আর নিচের কি আছে, রো। অর্থাৎ 60/4-এর লাইনটা ধরে আপনি mu/5 ED² থেকে এসে সরাসরি রোটা বের করে নিন। হ্যান্ডআউটে বলে দেওয়া আছে, বইও আছে, রো ইকুয়াল টু, আমরা জানি কি, রো ইকুয়াল টু AS/BD, ঠিক আছে? তা আপনি যদি রো বের করে নেন ওই গ্রাফ থেকে, বিও জানেন, ডিও জানেন, এসটা বের হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, সেটা হ্যান্ডআউটে করে দেওয়া আছে, ওখান থেকে ইজিলি। এরপরও যদি ইনশাল্লাহ এই ফুটিং ডিজাইনের এইটাতে প্রবলেম থাকলে অবশ্যই গুগল ক্লাসরুমে ওইটাকে করবেন, কমেন্ট দিবেন, পারলে এখনও কিছু কমেন্ট দিতে পারেন যে এই জিনিসটা বুঝি নাই, ঠিক আছে? আমি বলবো যে এখন কমেন্ট না দিয়ে সেটা হচ্ছে যে আগে হ্যান্ডআউটটা আবার খেয়াল করেন, গ্রাফটা ইউজ করতে শিখেন। গ্রাফটা ইউজ করতে শেখার পরে, মানে আপনি হ্যান্ডআউটটা দেখার পরেই কোশ্চেনগুলো আরও হবে, তখন সেই ক্ষেত্রে ওই অনুযায়ী কোশ্চেনগুলো, গুগল ক্লাসরুমে কোশ্চেনগুলো করলে আমি বুঝতে পারবো। প্রয়োজনে এই জিনিসটা আবার আমি একদিন ঈদের পরে আবার একদিন করবো আর কি, ঠিক আছে? তা আজকে এই পর্যন্তই থাকুক। আর আপনাদেরকে করতে হবে এই কারণে যে আমি যে হ্যান্ডআউটটা দিছি সেখানে যে প্রবলেমটা করাইছি সেই জিনিসটাই কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টের একটা পার্ট, অর্থাৎ প্রতিটা ক্লাসই অ্যাসাইনমেন্টের একটা পার্ট। সেই হ্যান্ডআউটটা আপনারা নিজেরা তোলেন, বোঝার চেষ্টা করেন, তারপরে কোনো কোশ্চেন থাকলে সেটা আপনারা কোশ্চেনটা পোস্ট করেন আর কি, ঠিক আছে? গুগল ক্লাসরুমেই ওইটা ইজি হবে আর কি, অর্থাৎ আপনার কোশ্চেনগুলো অন্যরাও দেখতে পাবে, অর্থাৎ আমি যে আনসার দিব সেটা অন্যরাও দেখতে পাবে, ঠিক আছে? তা আজকে এই পর্যন্ত থাকুক, থ্যাংক ইউ।